আমরা অম্ল ক্ষারকের বা অ্যাসিড এবং ক্ষারকের ব্যবহার দেখলাম, অর্থাৎ আমাদের সাধারণ জীবনে কোথায় কোথায় আছে এই জিনিসগুলা দেখলাম। তো এইবার আমরা তাদের বৈশিষ্ট্যগুলা দেখি ওই উদাহরণগুলোর সাপেক্ষে বা ব্যবহারের সাপেক্ষে, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যখন অ্যাসিডের ব্যবহার দেখেছিলাম, একদম একটা ব্যবহার দেখেছি যে ফলমূল বা শাকসবজিতে অ্যাসিড থাকে। তাহলে একটা জিনিস দেখো, এই যে বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। আঙুর কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, টমেটোতে অক্সালিক অ্যাসিড। তো একটা জিনিস একটু চিন্তা করো যে এই যে ফলমূলগুলা, অর্থাৎ প্রায় সব ফলমূলে অ্যাসিড থাকে, তো এই যে ফলমূল এদের প্রত্যেকটা খেতে টক না। যেমন আঙুর কমলা লেবু টক হয়, তেঁতুল টক হয়, টমেটো টক হয়। এদের মধ্যেই আপেল আর আনারসটা মাঝে মাঝে একটু মিষ্টি হয়, কিন্তু যে খেয়াল করে দেখবা যে অনেক সময় টকও পাওয়া যায়। আপেল ও আনারসে ম্যালিক অ্যাসিড থাকে। তো তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিড টক স্বাদযুক্ত হয়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে এক ধরনের কাগজ পাওয়া যায়, লিটমাস পেপার। এই যে লিটমাস পেপার দুই ধরনের রঙের হয়, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। অর্থাৎ ধরো যে একটা পাত্র নিয়েছো, এর ভিতরে কোন একটা অ্যাসিড আছে, যে কোন একটা অ্যাসিড, ধরলাম HCl, HCl এর একটা অ্যাসিড, এর ভিতরে তুমি একটা লিটমাস পেপার অর্থাৎ একটা কাগজ নীল কালারের, কারণ দুই ধরনের কালার হয় একটা লিটমাস পেপারে, মানে লিটমাস পেপারে দুই ধরনের কালার হয়, একটা লাল একটা নীল। তো একটা নীল লিটমাস পেপারকে তুমি এই যে অ্যাসিডের ভিতরে দ্রবীভূত করেছো, অর্থাৎ এটা নীল ছিল, কিন্তু যে কিছুক্ষণ পরে দেখা যাবে যে অ্যাসিডে ভিজানোর পরে বা সাথে সাথে এটা লাল হয়ে যাবে। তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এরপরে অ্যাসিড এবং ক্ষার, আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাসিডের ক্ষারের ব্যবহারে যে অ্যান্টাসিড, অ্যান্টাসিডে কি ছিল যে ক্ষার দ্বারা অ্যাসিডকে প্রশমিত করা যায়। অর্থাৎ অ্যাসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করবে, অ্যাসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করবে, তার মানে অ্যাসিড যোগ ক্ষারক বা ক্ষার, ক্ষারক বা ক্ষার দুইটাই বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, লবণ যোগ পানি। একটা উদাহরণ দেখো, ধরো যে কোনো একটা অ্যাসিড, যে কোনো অ্যাসিড কি হতে পারে, HCl, এবং যে কোনো একটা ক্ষার ধরো NaOH। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে বিক্রিয়ার সময় ধনাত্মক অংশ ঋণাত্মক অংশের কাছে যাবে এবং ঋণাত্মক অংশ ধনাত্মক অংশের কাছে আসবে। তো সেই হিসেবে হাইড্রোজেন ধনাত্মক, Cl ঋণাত্মক অর্থাৎ ক্লোরিন ঋণাত্মক, সোডিয়াম ধাতু ধনাত্মক, OH ঋণাত্মক। তাহলে কি হবে যে H প্লাস যাবে OH মাইনাসের কাছে, Cl মাইনাস যাবে Na প্লাসের কাছে। তাহলে এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, Na এবং Cl পাশাপাশি বসে যাবে, যোগ H এবং OH পাশাপাশি বসবে। এখন H এবং OH মিলে কি তৈরি হয়, পানি, অর্থাৎ H2O। এই যে NaCl, এইটাই তো আমাদের খাবার লবণ। তাহলে এই রকমের যে কোনো অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তারা কি কি তৈরি করবে, লবণ এবং পানি। তো ধরো আরেকটা উদাহরণ যদি দেখি, সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা যদি বিক্রিয়া করে আগের মতন সেম ধনাত্মক ঋণাত্মক খুঁজে বের করবে, জাস্ট জায়গা চেঞ্জ করবে। তাহলে H2 যাবে OH এর কাছে, H2O, ক্যালসিয়াম যাবে SO4 এর কাছে, ক্যালসিয়াম সালফেট। এই তো অ্যাসিড তাহলে কি করে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। এরপরে আরেকটা বিক্রিয়া হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যাসিড কার্বনেট লবণের সাথে বা যে কোনো কার্বনেটের সাথে। এখন কার্বনেট কি জিনিস, কার্বনেট হচ্ছে যে আমরা আগেই দেখেছি যে কার্বনেট হচ্ছে এক ধরনের যৌগমূলক, অর্থাৎ CO3 2-। তো কোন ধাতুর কার্বনেট বা ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে, ধাতব কার্বনেট কি, অ্যাসিড যোগ হচ্ছে ধাতব কার্বনেট, তাহলে এইখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। তো এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে দেখি, ভালো করে বুঝতে পারবে। ধরো যে কোনো একটা অ্যাসিড নিলাম আমরা, HCl, আগের মতোই একই উদাহরণ। এরপরে আসতেছে ধাতব কার্বনেট। ধাতব কার্বনেট বলতে আমার কার্বনেট তো দরকার হবে, CO3, এবং ধাতব মানে যে কোনো একটা ধাতু। তো ধরো আমরা কোনটা নিতে পারি, আমরা ক্যালসিয়াম নিয়ে নেই, অর্থাৎ CaCO3। তাহলে এরা দুইজন বিক্রিয়া করে কি কি তৈরি করে একটু দেখো, যে ক্যালসিয়াম ধনাত্মক, ক্লোরিন
ঋণাত্মক, H ধনাত্মক, CO3 ঋণাত্মক। তো এই যে জিনিসটা এইখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, CaCl2। 2 কেন হলো? ক্যালসিয়ামের যোজনী 2 ক্লোরিনের পাশে গিয়েছে, আর ক্লোরিনের যোজনী 1 ক্যালসিয়ামের পাশে। এরপরে বাকি যা থাকে অর্থাৎ এই যে হাইড্রোজেন এবং CO3, HCO3, এই যে CO3 তার যোজনী কত 2, H2। কিন্তু যে এই যে H2CO3 এই যৌগটা আসলে স্থির অবস্থায় থাকে না, মানে স্থিতিশীল না। এই H2CO3 দেখা যাবে তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে, অর্থাৎ H2CO3 এটা ভেঙে গিয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তার মানে আমরা এইখান থেকে এইটা না লিখে কি লিখতে পারি, একবারে H2O যোগ হচ্ছে CO2। তাহলে অ্যাসিড যে কোনো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কারণ যে কোনো ধাতব বলতে, কারণ আমার কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে থেকে H2CO3 থেকে। H2CO3 এর জন্য আমার কোন অ্যাসিড এইটার কোনো দরকার নেই, কেননা সকল অ্যাসিডেই হাইড্রোজেন তো থাকবেই। আর কোন ধাতুর কার্বনেট এইটাও তো দরকার নেই, কেননা যে কোনো ধাতুই হোক না কেন আমার তো দরকার কার্বনেট। তো সেই হিসাবে যে অ্যাসিড যে কোনো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এইটা যদি মনে রাখতে হয়, কিভাবে মনে রাখা যায়, যে ধরো সরাসরি যদি H2CO3 নাও বের করতে পারি, তাহলেও H আর হচ্ছে CO3 এই দুইটা জিনিস ছিল, CO3 এখন দুইটা হাইড্রোজেন একসাথে H2 আকারে থাকতে পারে, তার জন্য সম্ভব। কিন্তু যে CO3 আয়ন হিসাবে তো আর প্রকৃতিতে মুক্তভাবে ঘুরতে পারবে না, তাহলে তার কি করতে হবে, অবশ্যই কোন একটা যৌগ গঠন করে ঘুরতে হবে। এখন যৌগ গঠন করে ঘোরার জন্য একটা জিনিস দেখো, CO3 এইখান থেকে যদি সে একটা অক্সিজেনকে ছেড়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ একটা যৌগ। তাহলে সে তখন একটা মুক্ত যৌগ রূপে প্রকৃতিতে ঘুরতে পারবে। আবার এই যে অক্সিজেনটাকে আমরা ছেড়ে দিয়েছি, এও তো একা একা ঘুরে বেড়াইতে পারবে না, তখন সে কি করে, সেই হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করে। এরপরে আর একটা বৈশিষ্ট্য হলো, আমরা রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ে এক ধরনের বিক্রিয়া দেখেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া, তো অ্যাসিড প্রতিস্থাপন বিক্রিয়াও দিবে। এবং এইখানে একটা জিনিস হচ্ছে যে ধরো অ্যাসিড প্রতিস্থাপন বিক্রিয়া দিবে কার সাথে, ধাতুর সাথে। অর্থাৎ ধরো কোন একটা ধাতু জিঙ্ক, এর সাথে আমি একটা অ্যাসিড নিলাম, ধরো H2SO4, অর্থাৎ একটা ধাতু নিয়েছি, একটা অ্যাসিড নিয়েছি। তাহলে এইখানে কি হবে, এই যে জিঙ্ক ধাতু এইটা আমার অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে কি হয়ে যাবে, জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন। এখন হাইড্রোজেন তো আর একা একা থাকতে পারে না প্রকৃতিতে, হাইড্রোজেন কিভাবে থাকে, H2 অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রে একটা অণু গঠন করে ঘুরে বেড়ায়। তাহলে এরপরে ধরো যে অন্য কোনো একটা অ্যাসিড যদি নেই, অন্য একটা ধাতুও নিলাম, ক্যালসিয়াম যোগ ধরো হচ্ছে HCl, তাহলে কি হবে, এই ক্যালসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তাহলে কি হবে CaCl2 যোগ H2। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে অ্যাসিডের ক্ষেত্রে কোন ধাতু এসে যখন অ্যাসিডের সাথে যুক্ত হয়, সে কি কাজ করে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। অর্থাৎ এই যে অ্যাসিডের যে হাইড্রোজেন তাকে এই ধাতু প্রতিস্থাপিত করে ফেলে। প্রতিস্থাপিত করার ফলে সব জায়গায় কি তৈরি হবে, হাইড্রোজেন। তাহলে এই জিনিসটা কি হচ্ছে আলটিমেটলি, যে কোন অ্যাসিডের সাথে যদি কোনো একটি ধাতু যোগ করা হয়, সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তার মানে 5 নম্বরে আমরা বলতে পারি অ্যাসিড যোগ ধাতু, অর্থাৎ অ্যাসিডের সাথে ধাতু যোগ করা হলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই ছিল আমার মোটামুটি অ্যাসিডের বৈশিষ্ট্য। এইবার আসি ক্ষারের বৈশিষ্ট্যে। ক্ষারের যখন আমরা ব্যবহার দেখেছি, ক্ষারের একটা ব্যবহার ছিল সাবান বা শ্যাম্পুতে ক্ষার ব্যবহার করা হয়। তাহলে এইবার একটু চিন্তা করো, সাবান বা শ্যাম্পু কি ধরনের হয়, পিচ্ছিল। তাহলে ক্ষারও আসলে পিচ্ছিল হবে, ক্ষার বা ক্ষারক যাই লিখি, ক্ষারক পিচ্ছিল হয়। এরপরে ক্ষারকের স্বাদ, ক্ষারক কটু স্বাদ বিশিষ্ট, কটু স্বাদ বিশিষ্ট। এখন ক্ষারকের স্বাদ যে আসলে কটু, এটা এখন কিভাবে বুঝতে পারবা, তোমরা টেস্ট করে দেখতে পারো বাসায়, যে শ্যাম্পু বা সাবান অল্প একটু মুখে দিয়ে দেখতে পারো, আবার বেশি খেও না, বেশি খেলে ঝামেলা, তো অল্প একটু কোনো মতে মুখে দিয়ে একটু টেস্ট করে দেখতে পারো যে ক্ষারকের স্বাদ কটু স্বাদ যুক্ত হবে। এরপরে আরেকটা উদাহরণ আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যে দেখেছি, ওই একই বৈশিষ্ট্য এইখানেও আমরা লিখতে পারি, যে ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং পানি। অর্থাৎ
ক্ষারক যোগ অ্যাসিড কি তৈরি করবে? লবণ এবং পানি। আবার এই উদাহরণগুলো যদি দেখি তাহলে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে HNO3, তাহলে এইখান থেকে কি হবে? লবণ, এই যে ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে কি বিক্রিয়া করবে? ক্যালসিয়াম যাবে নাইট্রেটের কাছে, হাইড্রোক্সিল যাবে H এর কাছে। সেই হিসাবে আমরা লিখতে পারি CaNO3। এখন নাইট্রেটের যোজনী কত? 1, ক্যালসিয়ামের পাশে ক্যালসিয়ামের যোজনী কত? 2, ব্র্যাকেট দিয়ে নাইট্রেটের পাশে। এরপরে আসতেছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, এরা দুইজন মিলে কি তৈরি করে? পানি, H2O। তাহলে ক্ষারকও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। মেইন যে উদাহরণটা ছিল, মানে মেইন যে বৈশিষ্ট্যটা ছিল, মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ষারক পানির সাথে পানিতে OH মাইনাস আয়ন দিবে, অর্থাৎ ক্ষারক পানিতে OH মাইনাস আয়ন দিবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে আমরা ক্ষারকের একদম প্রথমেই যে বৈশিষ্ট্যটা দেখেছিলাম যে ক্ষারক হলো ধাতুর হাইড্রোক্সাইড বা ধাতুর অক্সাইড, কিন্তু যে কিছু ক্ষার রয়েছে, কিছু ক্ষার যারা পানিতে দ্রবীভূত হয়, কিন্তু তাদের গঠনে দেখবা কোনো অক্সিজেনও নেই, হাইড্রোক্সিলও নেই। যেমন অ্যামোনিয়া NH3। এই যে অ্যামোনিয়া, এর ভিতরে অক্সিজেনও নেই, হাইড্রোক্সিল আয়নও নেই, তাও সে ক্ষারীয়। কেন সে ক্ষারীয়? কারণ হচ্ছে যখন সে পানির সাথে যুক্ত হয় অর্থাৎ H2O, তখন দেখা যাবে সে NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে গঠন করে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দেখো OH তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই অ্যামোনিয়ায় অক্সিজেন বা হাইড্রোক্সিল কোনোটাই না থাকা সত্ত্বেও সে ক্ষারীয়। এরপরে আমরা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য দেখেছিলাম, যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এখন অ্যাসিড আর ক্ষার তো পরস্পরের উল্টা, তাহলে অ্যাসিড যে কাজটা করে ক্ষার অবশ্যই তার উল্টা কাজ করবে। ক্ষার যখন তার উল্টা কাজ করে, তার মানে আমরা কি বলতে পারি? ক্ষারক। তার মানে কি বলা যায়? যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এখন এটা মনে রাখার জন্য অনেকগুলা ওয়ে আছে, যেমন অ্যাসিডের A, নীলের নি এবং এই লালের লা, অর্থাৎ অ্যানিলা। অ্যানিলা বলতে কি বোঝা যাচ্ছে? অ্যানিলা, তার মানে হচ্ছে অ্যাসিড নীলকে লাতে লাল করে। আর একটা জিনিস হচ্ছে, মানে মনে রাখার তো আসলে অনেক ওয়ে, তুমি যেভাবে মনে রাখতে পারো। তো ধরো সেই হিসেবে যে ক্ষারের ইংরেজি হচ্ছে বেজ এবং নীলের ইংরেজি হচ্ছে ব্লু, সো দুই ক্ষেত্রে বি রয়েছে, অর্থাৎ ক্ষারের ভিতরে দিলে বি চলে আসবে। এইভাবে মানে যেভাবে ইচ্ছা তোমরা মনে রাখতে পারো। এই ছিল তাহলে আমাদের ক্ষারকের বৈশিষ্ট্য, যে ক্ষারক পিচ্ছিল হবে, ক্ষারক কটু স্বাদযুক্ত হবে, ক্ষারকের সাথে অ্যাসিড যোগ করলে আমরা প্রশমন বিক্রিয়া পাবো, অর্থাৎ লবণ এবং পানি তৈরি করবে, এবং ক্ষার লাল লিটমাসকে নীল করে।